আজকে সোজা সাপটায় আমার অতিথি শফিকুল আলম। শফিকুল আলমকে তিনি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারে যারা আছেন, সরকার যারা চালাচ্ছেন, সেই মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব। শফিকুল সাহেব, নিউজ 18 বাংলার সোজা সাপটা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। শফিকুল সাহেব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দুদেশের ভাগ্য জন্মলগ্ন থেকে একই সূত্রে বাঁধা। শুধু জাতীয় সঙ্গীত নয়, আমাদের জীবন জীবিকা, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার সাথে বহু কিছুই পরস্পরের সঙ্গে যুক্ত, সম্পৃক্ত। আপনার কি মনে হয় দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক পথে এগোচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের সম্পর্ক আরো উন্নতি হবে। এবং আপনি জানেন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ অনেকগুলো রিভার আমরা একত্রে শেয়ার করি। তো সেই জন্য আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত হোক এবং এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। বিশেষ করে পশ্চিম বাংলা, যে আমরা যে রাজ্যে বসবাস করি, আমরা একই ভাষায় কথা বলি, আমাদের পোশাক, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সমস্ত কিছুই প্রায় এক। সেই জায়গায় এই আমাদের সাথেও তো আপনাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের রাইটারদের লেখা, মানে কতজনের যে লেখা পড়েছি, যে শীর্ষেন্দু বলেন, সুনীল বলেন, বুদ্ধদেব গুহ বলেন, আপনি শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন, আমার ওনার খুব, এই যে উনি হাট বাজার নিয়ে একটা লেখা লিখেছেন, ওইটা আমার খুব প্রিয়। আমি নিজে বাংলাদেশের হাট বাজারে ঘুরে বেরিয়েছি অনেক। আমার মনে হয় যে ওনার মতো একটা লেখা আমিও বুঝিয়ে লিখতে পারবো। আমার পরের প্রশ্ন, সীমান্তে বিজেপি বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে, সীমান্তরক্ষী বাহিনী যখন কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, তাতে ওনার আপত্তি আছে বা আপত্তি কিসের? ফ্ল্যাগ মিটিংও হয়েছে গতকাল। এগুলো দেখেন, এই পুরো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তো প্রায় 4,500 কিলোমিটার জুড়ে বর্ডার। তো এই বর্ডারে একটু দু একটা এরকম ঘটনা ঘটে, এবং আমার মনে হয় না যে এটা নিয়ে এটা তো ফ্ল্যাগ মিটিংকে এটা মিটিয়ে ফেলা হয়। আমাকে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ সাহেবের সাথে। তিনি বলছিলেন বাংলাদেশের অর্থনীতি শেষ, বাংলাদেশের অবস্থা খুব খারাপ, ইকোনমিক্যালি বাংলাদেশ খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। উনি যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন তাকে সবাই বলতো মিনিস্টার অফ ডিসইনফরমেশন, এবং উনি জোর জার করে লবিং করে ফরেন মিনিস্টারও হয়েছিলেন। যে অথচ উনি, মানে দেখা যেত যে ফরেন মিনিস্ট্রির কাজ বাদ দিয়ে পলিটিক্যাল কথাবার্তা বলতেন। তো উনার কথা আর উনার নামে যে সমস্ত করাপশনের অভিযোগ আছে, এটা নিয়ে আপনাদের ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি যেটা বলতে পারি আপনাকে ডেটটা দেখিয়ে, যে বাংলাদেশের আপনি এক্সপোর্টের কথা ধরেন, এক্সপোর্ট বাংলাদেশের একটা বড় ফ্যাক্টর, যে আমার ইকোনমি কেমন চলছে সেটার একটা বেঞ্চমার্ক। এক্সপোর্ট আমাদেরকে বলছে যে সেপ্টেম্বরে আমাদের এক্সপোর্ট হয়েছে 7%, অক্টোবরে এটা 21%, 21 না প্রায় 22%, নভেম্বরে 16%, এই ডিসেম্বরে 18% গ্রোথ হয়েছে। তো একটা ভঙ্গুর ইকোনমিতে এরকম হওয়ার কথা নাকি? আর আপনি যদি ফরেন ট্রেডের কথা বলেন, চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের পুরো ফরেন ট্রেডের 95% তারা হ্যান্ডেল করে। ঠিক। তো 95, ওইটাও দেখা যাচ্ছে যে কন্টেনার আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বেড়েছে, হ্যান্ডলিং বেড়েছে 7.5%-এর মতো। আমাদের রিজার্ভ বাড়ছে প্রতিনিয়ত। আমাদের টাকা, যেটা ওনাদের আমলে ক্রমান্বয়ে ডিভ্যালুয়েশন হচ্ছিল, টাকা একটা স্ট্যাবল জায়গায় আছে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আমাদের ফিরে আসছে, ব্যাংকিং সেক্টরে হেলথ একটা ফিরে এসছে। এবং আপনি যদি IMF, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট গুলো পড়েন, আপনি আরো ইন্ডিকেশন গুলো পাবেন। এই আজকেও একটা, আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করতেন, IMF এখন আছেন, উনি একটা তার সাবস্ট্যাকে দিয়েছেন যে বাংলাদেশ ইকোনমি হ্যাজ বাউন্সড ব্যাক। ওনারা যে এই চুরি চামারি করে একটা চোরতন্ত্র জারি করে যে ইকোনমি রেখে গিয়েছেন, সেই জায়গা থেকে আমরা ইকোনমিটাকে আবার সচল করে এই রেলের ট্র্যাকে উঠিয়েছি। তার মানে আপনি বলছেন যে যারা এর আগের গভর্নমেন্টে ছিলেন, অর্থাৎ হাসিনা গভর্নমেন্টে ছিলেন, তারা দেশকে সম্পূর্ণ লুট করেছেন। তাই তো আপনি দেখছেন না, এখন তো যে তার ভাগ্নি নিয়েও প্রচুর রিপোর্ট হচ্ছে ইউকেতে। কিন্তু এবং আপনি শেখ ফ্যামিলি গুলো আপনি দেখেন, এই যে কয়দিন আগে তার খালাতো ভাইয়ের ছেলে, সেও এমপি ছিলেন, তার এই যে ব্যাংকের একটা ডিটেল এসছে, সেই ডিটেলে দেখা যাচ্ছে যে
তার ব্যাংকে ট্রানজাকশন হয়েছে 3,100 কত কোটি টাকা। আপনি 3,100 কোটি টাকার মতো মানে যে প্রায় $300 মিলিয়ন মতো। আর উনার পিয়ন, উনি নিজে প্রেস কনফারেন্সে বলেছেন, শেখ হাসিনা তার পিয়নের উনি বলছেন যে সে 400 কোটি টাকা বানিয়েছে। 400 কোটি টাকা মানে 32 মিলিয়ন ডলার। অথচ পরে যখন আমরা দেখলাম যে এটা 400 না, আসলে 626 কোটি টাকার ওইখানে লেনদেন হয়েছে। চোরতন্ত্রের একটা সীমা ছিল। আপনারা যদি আসেন এই হরর স্টোরি পুরোটা কভার করতে পারবেন, দেখবেন যে কি ভয়াবহ রকমের চুরি করেছে। উনি একা না, ও পুরো শেখ ফ্যামিলি জুড়ে চুরি করেছে। বাদ বাকি মন্ত্রীরা তারাও কি মধ্যে জড়িত? হ্যাঁ, বেশিরভাগই। পুরোটাই ছিল একটা চোরতন্ত্র। ব্যাংক লুট করেছে, স্টক মার্কেট স্ক্যাম করেছে। ব্যাংকগুলো এমন হয়েছে, আমাদের এখানে সবচেয়ে লার্জেস্ট ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ওইটা ইসলামী নিয়ম কানুন নাম মেনে চলে বলে এটাকে নাম ইসলামী, বাট এটা বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক। এই ব্যাংকটাকে সিকিউরিটি এজেন্সি দিয়ে টোটালি এটাকে ক্যাপচার করা হয়েছিল। শেখ হাসিনার এক অলিগার্ক, ক্লোজলি অ্যালাইন অলিগার্ক এটা করেছিলেন। আপনি ইকোনমিক্স ম্যাগাজিন এটা নিয়ে রিপোর্ট করেছে, আমরা বলছি না। আপনি যদি এখন নতুন নতুন রিপোর্ট দেখেন, এটা ভয়াবহ। আর আপনি যে হোয়াইট পেপারটা যেটা দিয়েছে 400 পাতার, ওটার নাম হচ্ছে হোয়াইট পেপার অন স্টেট অফ দ্য বাংলাদেশ ইকোনমি, ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। এটা হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যেটা আপনি অনলাইনে পাবেন। পারলে এটা ডাউনলোড করে পড়ে দেখবেন যে কি ভয়াবহ রকমের নিশ্চয় পড়ে দেখবো মানে চুরি চিত্র ছিল। শফিকুল সাহেব সবাই মিলে করেছেন। শফিকুল সাহেব, আপনি অর্থনীতি, নিউজ পেপারের কোনো ফ্রিডম ছিল না, টেলিভিশন স্টেশনের কোনো ফ্রিডম ছিল না। হ্যাঁ বিশ্বদা বলেন, অসুবিধা নেই। বলছি শফিকুল সাহেব, এখন তাহলে নিউজ পেপার বা টেলিভিশনের ফ্রিডম আছে বলছেন? অবশ্যই, 100%। আপনি এসে জিজ্ঞেস করেন, আমরা কাউকে কোনো পত্রিকাকে বলছি যে এই নিউজটা নামাও, আমরা কাউকে বলছি যে এই লোকটাকে তোমার নিউজের হেড করো, নিউজ টপ নিউজম্যান করো। নিউজটা যদি সত্য হয় আপনি পুরোপুরি লেখেন, আমি যদি ভুল করি, আমার যদি কোনো করাপশন থাকে, আপনি জোর করে লেখেন, অসুবিধা নাই। শফিকুল সাহেব, বৃহস্পতিবার রাত্রে একটা জোড়ার নির্দেশিকা জারি করেছেন প্রফেসর ইউনূস, তাতে একাধিক পণ্যের ওপর কর বসানো হয়েছে। আপনি অর্থনীতির কথা বললেন, তো কোথাও কি অর্থনীতি সামলাতে যে বৈদেশিক মুদ্রার ভাড়ারে কোনো টান পড়ছে বলে, বা অর্থনীতি সামলাতে এই করকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে? আপনি একটা জিনিস জেনে রাখবেন যে আমাদের দেশে যে করের যে আমরা যে এই কর টু মানে ট্যাক্স টু জিডিপি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট। ওকে, আপনি যদি দেখবেন যে ইন্ডিয়া ট্যাক্স টু জিডিপি 10%, আমাদের সেই এটা পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো করের আমাদের যেহেতু রেভিনিউ আমাদেরকে বাড়াতে হবে, সেই জন্য আমাদের রেভিনিউ করের আওতাটা আমরা বাড়িয়েছি। বাট আমরা বলছি যে এটা আমাদের লোয়ার মিডল ক্লাস বা যারা লো ইনকাম পিপল তাদের কাউকে এফেক্ট করবে না। একটা অভিযোগ আসছে, যা আমাকে এক্স ফরেন মিনিস্টারও বললেন, যে বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, ভারত বিদ্বেষী মন্তব্য করা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, মানে এভাবে বাংলাদেশ নিজের যে সহিষ্ণুতা সেই ছবিটা হারাচ্ছে। আপনি ওনাদের সময় কি কি হয়েছে এটা জিজ্ঞেস করেছিলেন? 2021 সালের অক্টোবরে কি হয়েছিল এটা জিজ্ঞেস করেছিলেন? কতজন মারা গিয়েছিল এটা জিজ্ঞেস করেছিলেন? পুরো আপনি যদি বাংলাদেশে আসেন, ইভেন প্রো আওয়ামী লীগ যারা ইন্টেলেকচুয়াল, যারা বাংলাদেশে হিন্দু প্রপার্টি চুরি বা লুটপাটের যারা রিপোর্ট করেছেন, কনফিসকেশনের রিপোর্ট করেছেন, তারাও জানেন যে আওয়ামী লীগের চেয়ে বড় চোর পৃথিবীতে ছিল না বাংলাদেশে। আমরা চেষ্টা করছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে বাংলাদেশের সবার হিউম্যান রাইটসকে এস্টাবলিশ করতে। আমরা বলছি যে হ্যাঁ কিছু অ্যাটাক হয়েছে, বাট বেশিরভাগ অ্যাটাকই ছিল পলিটিক্যাল ইন নেচার, ওভারওয়েলমিং মেজরিটি। এবং যে সমস্ত অ্যাটাক হয়েছে আমরা কিন্তু এটার ফিগারও আমরা কিন্তু দিয়েছি, প্রায় 100 জনের মতো অ্যারেস্ট হয়েছে এই সমস্ত ঘটনায়, এবং আমরা তাদেরকে প্রসিকিউট করব। এখানে কোনো ক্লাইমেট অফ ইম্পিউনিটি নেই। আওয়ামী লীগ যেটা করেছে, সারা জীবন হিন্দুদেরকে বলেছে আমি তোমার বন্ধু বন্ধু, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকগুলোই হিন্দুদের জমি সবচেয়ে বেশি দখল করেছে। ওদের এইটাই ভণ্ডামি ছিল ওদের মূল চরিত্র।
আপনি যদি ওনাকে পারেন জিজ্ঞেস করেন, এখানে অনেকে এটা নিয়ে রিপোর্ট করেছে, বাংলাদেশে এটা নিয়ে ভালো রিসার্চ আছে, আপনারা এসে এটা নিয়ে কথা বলতে পারেন। বাংলাদেশে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো মাইনরিটি অ্যাটাক নিয়ে অনেক বছর ধরে রিপোর্ট করছেন, আজকে না। আপনি তাদের কাছে জিজ্ঞেস করবেন পুরো আওয়ামী লীগের 15 বছরে কি কি রকমের অ্যাটাক হয়েছে, কি কি হয়েছে। আমরা মনে করি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা আমাদের হিন্দু ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি। আমরা দুর্গাপূজার সময় আমরা সর্বোচ্চ, আমাদের পুরো মিলিটারি ছিল, আমাদের পুলিশ ছিল, তাদেরকে ডিপ্লয় করা হয়েছে যাতে পুরোপুরি সিকিউরিটি এনশোর করা হয়, এবং এটা আমরা করেছি। এবং আমরা সমস্ত যেখানে কোনো ঘটনা ঘটছে আমরা সাথে সাথে সেই জায়গায় তাকে যে এটা করেছে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। এখানে কোনো ক্লাইমেট অফ ইম্পিউনিটি নেই, এবং আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে হিউম্যান রাইটসটা ইস্টাবলিশ করতে চাই। এইটা শুধুমাত্র একজনের করলাম আরেকজনের করলাম সেটা না, কেউ যেন না বলেন যে তাকে তাকে লুক আফটার করা হচ্ছে না, তার রাইটসটাকে আমরা প্রোটেক্ট করছি না, কেউ যেন এটা আমাদেরকে অ্যাকুজিশন না করে। এটা প্রফেসর ইউনূসের এটা একটা প্রতিজ্ঞা। ঠিকই আর বলছেন। আপনি যদি মনে করেন যে না আপনাদের এইগুলো নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের রিপোর্টারকে পাঠান, তারা এসে বাংলাদেশে 10 দিন থাকুক, 15 দিন, খুব বেশি খরচ কিন্তু না। না না, আপনি জাস্ট কলকাতা নিশ্চয়ই। থেকে আপনি বাংলাদেশে আমন্ত্রণ জানালে আমি নিজে যাব, আমি নিজে যাব। তারা আমরা চাই আপনাদের কাছ থেকে অনেস্ট রিপোর্টিং। আপনি আসেন এখানে, সবার সাথে কথা বলেন, তাদের সাথে আপনি বসে আপনারা রিপোর্ট করেন না। হিন্দু অনেক লিডার আছেন আমাদের এখানে, অনেক ধরনের লিডার আছে, ইয়াং নতুন নতুন লিডার আসছেন, তাদের সাথে কথা বলেন। চিন্ময় প্রভুর যারা অনুসারী আছে তাদের সাথে কথা বলেন, বাংলাদেশে ইসকন আছেন, ইসকনের সাথে কথা বলেন, অনেকগুলো হিন্দু গ্রুপ আছে, অনেকগুলো, একটা দুটো না, অনেকগুলো, সবার সাথে কথা বলেন। বাংলাদেশে অন্যান্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের সাথে কথা বলেন, আপনি ইউ উইল গেট দ্য ফুল পিকচার। চিন্ময় প্রভুর গ্রেপ্তারিটা নিয়েই মনে হলো যে গোটা মানে এই জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, বা এটা না হলেই হয়তো ভালো হতো, বা ওটা কি একটু মানে জিনিসটাকে আর একটু খারাপ করে দিল? আমরা আপনাকে এটুকু অ্যাসিওর করছি উনি ন্যায় বিচার পাবেন, এটার কোনো ব্যত্যয় হবে না, উনি ন্যায় বিচার পাবেন, আপনারা দেখবেন। শফিকুল সাহেব, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে, খুব পরিষ্কার, আপনি পরিষ্কারভাবে বলছেন, যেহেতু আপনিও সম্ভবত প্রাক্তন সাংবাদিক ছিলেন। তো একটা প্রশ্ন আপনাকে না বলে পারছি না, যে এই যে আপনি যে কথাটা বললেন যে যা ঘটনা ঘটছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো ঘটছে, আপনি স্বীকার নিজেও করলেন, আপনারা গ্রেপ্তারও করেছেন, এর নেপথ্যে আপনারা কোনো পলিটিক্যাল কনস্পিরেসি বা রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে কি? না, আমরা সেটা আসলে দেখছি, আমরা পুরো সবকিছু ইনভেস্টিগেট করছি, আমরা দেখছি, আমরা যাদেরকে দেখছি যে যারাই পারপিট্রেটর ছিল, কালপ্রিট ছিল, তাদেরকে অ্যারেস্ট করছি। এখানে কেউ পার পাবে না, কেউ একজন মাইনরিটিকে অ্যাটাক করে সেজন্য না মনে করে যে সে পার পাবে, এটাই, এই পার পাওয়ার সংস্কৃতি এখানে থাকবে না। শফিকুল সাহেব, বাংলাদেশ থেকে এমনও অনেক মন্তব্য করা হচ্ছে যেখানে ভারতের খারাপ লাগছে। ইউনূস প্রশাসন তো আপনারা তো কড়াভাবে বিরোধিতা করছেন না, তবে ঢাকা কি আর দিল্লির বন্ধুত্ব চাইছে না? না না, ঢাকা পুরোপুরি দিল্লির বন্ধুত্ব চাচ্ছে। আমরা পুরো আমাদের প্রফেসর ইউনূস ডিউটি নেওয়ার পর, টেক ওভার করার পর থেকেই উনি বলছেন যে আমরা সার্কভুক্ত সমস্ত দেশের সাথে সুসম্পর্ক চাই। ইন্ডিয়ার সাথে তো অবশ্যই, ইন্ডিয়া আমাদের সবচেয়ে নেক্সট ডোর নেইবার, আমরা অনেকগুলো রিভার তাদের সাথে শেয়ার করি, আমাদের সাথে হিস্টোরিক্যাল, লিঙ্গুইস্টিক, পিপল টু পিপল, কালচারাল অনেক সম্পর্ক আছে, এবং আমরা ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে চাই। এবং ইন্ডিয়া ইকোনমি একটা বড় জায়ান্ট, পৃথিবীতে ইন্ডিয়ান ইকোনমি অনেক গ্রো করছে, এবং ইন্ডিয়ার ইকোনমি গ্রো করা হচ্ছে সাউথ এশিয়ার সমস্ত দেশগুলো এতে বেনিফিটেড হবে। এবং আমরা মনে করি ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড এবং অন্যান্য কোঅপারেশন আরো বাড়ানো উচিত, এবং এটা আমরা চেষ্টা করছি বাড়ানোর জন্য। শফিকুল সাহেব, একটা প্রশ্ন না করে পাচ্ছি না, সেটা হচ্ছে যে ধরুন মন্দিরের এগুলো তো ঠিক আছে, ওটা আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আমরা দেখছি সুফি গানের আসরেও হামলা হচ্ছে, এগুলোর কেন হচ্ছে মনে হচ্ছে আপনার? সেগুলোর ব্যাপারেও আমরা যথেষ্ট কড়া বার্তা দিয়েছি, আর যারা যারা এটার সাথে ইনভলভ প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, যারা যারা এটার এটা আমরা
বাংলাদেশ এই গভর্নমেন্ট মাল্টিকালচারালিজম প্লুরালিজমে বিশ্বাস করেন, ডাইভার্সিটিতে বিশ্বাস করেন। তো এটা কেউ যদি মনে করেন যে একটা কালচারাল প্রতিষ্ঠান বা সুফিসরা আইন এগুলোতে অ্যাটাক করে পার পেয়ে যাবেন, উনি ভুল ভাবছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ভোট করাতে? বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ফিরে এসছে, এই জন্যই আমি আপনাকে বলছি যে আপনি এসে দেখে যান। শান্তি না থাকলে ইকোনমি এত গ্রো করে কিভাবে, এক্সপোর্ট কিভাবে বাড়ে? আমি ভোটের কথা বলছি, আমি ভোটের কথা বলছি। আপনি এসে দেখে যান না। আমরা প্রতি মাসের আমরা ক্রাইমের ফিগার দিচ্ছি, এবং আমরা ক্রাইমের ফিগারে আমরা দেখছি যে ক্রাইমের ফিগার ঠিক গত বছর এই সময় যা ছিল ঠিক এরকমই আছে। একটা অনেকে বলছে, এখানে অনেকেই বলছে, আমি জানি না কতটা ঠিক কতটা বেঠিক, আমার সত্যি জানা নেই, আমি বাংলাদেশ গেলে জানতে পারবো। অনেকে বলছেন যে প্রফেসর ইউনূসকে চালাচ্ছে আসলে জামাতের কিছু নেতা, এবং জামাতের হাতের তিনি পুতুল, সুতরাং ওনার পক্ষে ভোট করানো খুব মুশকিল। আমরা এই কথা আপনাদের থেকে অনেক বেশি শুনছি। এসে যান জামাতের কোনো ইস্যু, মানে কোনো বিষয় আমরা ইমপ্লিমেন্ট করছি কিনা। আপনারা একটা ইস্যু দেখান যে জামাতের এই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করছি, জামাতের এই চাহিদাটা আমরা মিটাচ্ছি, বা জামাত আমাদেরকে এই ডিক্টেটেশন দিচ্ছে। আমরা প্রফেসর ইউনূসের এটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং এই ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তারা অনেক তাদের স্ব জায়গায় তারা এক্সপার্ট ছিলেন, কেউ টপ ব্যুরোক্রেট, কেউ টপ অ্যাক্টিভিস্ট, এবং তাদের ভালো রেকর্ড আছে। তারা জানেন কিভাবে দেশকে চালাতে হয়। তাদের কোনো পলিটিক্যাল পার্টির সেই প্রেসক্রিপশন নিতে হয় না। মানে আপনারা শান্তিপূর্ণ মানে ভোটের প্রসেস মানে চালু করেছেন, যে ভোটটা হবে এবং সেই ভোটে সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রসেস আপনাদের হাতে থাকবে, আমরা সেটা চালু করেছেন, তাই তো? অবশ্যই, সেটা আমাদের কমিটমেন্ট। আমরা চাচ্ছি বাংলাদেশে একটা ভালো ভোট হোক, এবং সেই ভালো ভোটের জন্য আমরা যা রিফর্ম লাগে সেগুলো পুরোটাই আমরা করছি। এবং আপনারা দেখবেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি ইলেকশন হবে। এটা কবে নাগাদ করা সম্ভব বলে আপনার মনে হয়? কতদিন লাগবে? আমরা পসিবল দুইটা টাইম আমরা দিয়েছি। যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম খুব বেশি লাগবে না, হ্যাঁ, তাড়াতাড়ি আমরা ভোটের পথে এগোবো, আমরা যে ধরনের, আমরা যেহেতু অনেকগুলো রিফর্ম কমিশন করেছিলাম, তারা এই মাসেই বেশিরভাগ রিপোর্ট গুলো দেওয়ার কথা। তো সেই রিপোর্ট গুলো নিয়ে আমরা আবার পলিটিক্যাল পার্টি, ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনূস এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আবার কথা বলবে। এই কথা বলার পরে আসলে বোঝা যাবে যে কি পরিমাণ রিফর্ম লাগবে। পলিটিক্যাল পার্টিগুলো বলে যে না, মিনিমাম রিফর্মেই হবে, তাহলে হয়তো এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো বলে যে না, এই ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরো বেশি রিফর্ম করিয়ে নেই, আরো কিছু জায়গাগুলো আমরা হাত দেই এবং কাজগুলো করাই, তাহলে হয়তোবা আরো 6 মাস লাগবে। মানে জুন 30 তারিখ হচ্ছে আমরা বলছি যে এটা এক ধরনের ডেডলাইন। মানে 26 সালের জুন 30, তাই তো? 26 সালের জুন 30। আচ্ছা, এই যে এই নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ভোটে, কি মনে হচ্ছে? মানে সেটা ইলেকশন কমিশন ডিসাইড করবে। বাট একটা জিনিস, যে আওয়ামী লীগের যারা এই যে হত্যা, খুন, গুমে জড়িত ছিল তাদের বিচার হবে, সে ইনক্লুডিং শেখ হাসিনা এবং হাসিনার পরিবারের অনেকেই। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ দেবেন। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে? বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার যে খুব বেশি প্রভাব আছে তা না। ডোনাল্ড ট্রাম্প আসবেন, আমরা তাকে স্বাগত জানাই, এবং আমরা মনে করি তার ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আরেকটা যে জিনিসটা আমরা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে যে, আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা চীনের উপরে বড় রকমের একটা ট্যারিফ বসাবেন 60 থেকে 100% উপরে। তো সেক্ষেত্রে যদি চীনের অনেক পণ্যের উপরে ট্যারিফ ইম্পোজ হয়, যেমন ধরেন গার্মেন্টস বা ফুটওয়্যার, আমরা মনে করছি যে ওই সমস্ত পণ্য তখন ওদের যে ফ্যাক্টরি গুলো অনেকটাই বাংলাদেশে রিলোকেট হবে। ফলে আমরা মনে করছি যে ট্রাম্প আসলে বরং বাংলাদেশের ইকোনমি আরো বেনিফিটেড হবে। আচ্ছা, যে ক্ষেত্রে চীনের যদি ওইটা বসান, তাহলে বাংলাদেশ পরোক্ষে বাংলাদেশের উপকার হবে।
অবশ্যই, কেননা আপনি তো যেটা কিছু কিছু ফ্যাক্টরির বিষয়গুলোই হচ্ছে যে আপনি লো কস্ট ম্যানুফ্যাকচারিং করতে হয়, খুবই লেবার ইন্টেন্সিভ। ঠিক। তো লেবার ইন্টেন্সিভ আপনার ফ্যাক্টরি, যেমন ধরেন গার্মেন্টস, আপনি কোথায় করাবেন? আপনার কথা করতে হলে হয় বাংলাদেশ আসতে হবে, বা ইন্ডিয়া আসতে হবে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া বা ভিয়েতনাম, এগুলো দেশে তো যেতে হবে। ঠিক। আমরা মনে করি আমাদের অলরেডি এক্সেস ক্যাপাসিটি আছে, একটা বড় রকমের একটা এই এই অর্ডার যদি ডাইভার্ট হয় সেটা নেওয়ার। এবং আমরা ইনভাইটও করছি চাইনিজ ইনভেস্টরদেরকে, টার্কিশ ইনভেস্টরদেরকে, অন্যান্য অনেক দেশের ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি যেন তারা বাংলাদেশে এসে ফ্যাক্টরি সেট আপ করেন। এবং অলরেডি চাইনিজ যারা সোলার, আমাদের চিফ অ্যাডভাইজার চাইনিজ যারা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করেন, তাদের অনেককে বলেছেন যে যেহেতু তারা কিছু ট্রেড ব্যারিয়ার ফেস করছে, তাদেরকে বলেছিলেন যে তারা যেন বাংলাদেশে এসে ফ্যাক্টরি সেট আপ করে। এবং অনেকে এসে ভিজিট করে গেছেন, তারা এগ্রেসিভলি দেখছেন যে এক্সপ্লোর করছেন অপরচুনিটি গুলো কিরকম। জবিকুল সাহেব, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে, আপনি পুরোটা যা শুনলাম, যা বুঝলাম, যে আপনারা স্টেপস নিচ্ছেন, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের এখানকার বহু মানুষের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বহু লোক এখনও বাংলাদেশে থাকেন, তারা রীতিমতো উদ্বিগ্ন, কিন্তু আপনারা মনে করছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা আপনারা দিতে পারবেন। না, আমি এই জন্যই আপনাকে বলছি, নিউজ মানে আপনাদের নেটওয়ার্ক তো অনেক যথেষ্ট রিচ, আপনারা এসে আসেন না, বা পারলে এখানে একটা ব্যুরো অফিস খুলেন। হ্যাঁ, খুব বেশি খরচ না, আপনি অনেক, বাংলাদেশে 1.5 কোটি হিন্দু থাকে, হ্যাঁ, আপনি এসে বাংলাদেশে এসে নিজেরা রিপোর্ট করে দেখে যান। এটা আমাদের অনুরোধ। এই জন্য আমার মনে হচ্ছে যে দূরত্ব থেকে এক ধরনের ফেক একদম। নিউজের তৈরি হওয়ার আশঙ্কাটা একদম একদম একদম। এবং কিছু কিছু আহ, আমরা হ্যাঁ আমরা মনে করছি যে আপনি অন দা গ্রাউন্ডে থাকলে আপনি অনেকগুলো জানবেন, অনেকগুলো নুয়ান্স আছে, আপনি এই নুয়ান্স গুলো ধরতে পারবেন। ঠিক। এবং আপনি বাংলাদেশের সমস্ত পুরো সোসাইটির সমস্ত, আমরা তো খুব টকেটিভ নেশন বাঙালিরা, তো আপনি এসে কিন্তু সবার সাথে কথা বলতে পারবেন, অনেক কিছু মানে আপনার তখন বুঝবেন যে কি হচ্ছে। আমার কথা হচ্ছে তখন আপনি লেখেন, উই ওয়েলকাম, আপনি যে রিপোর্টই করেন না কেন, উই ওয়েলকাম ইট। শফিকুল সাহেব, আমার শেষ প্রশ্ন, ঢাকার কাছে কার বন্ধুত্ব জি, সব, please। ঢাকার কাছে কার বন্ধুত্ব সব থেকে কাছের, নয়াদিল্লি, বেজিং না ইসলামাবাদ? এটা আমরা মনে করি সার্কভুক্ত সমস্ত কান্ট্রি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা প্রফেসর ইউনূস বারবার বলছেন উনি সার্কের রিভাইভাল চান। উনি মনে করেন ইউরোপিয়ান ইউনিয়ন যদি তারা এত তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ পার করে এসে তারা যদি একটা বড় রকমের একটা ইকোনমিক গ্রুপ হতে পারে, হোয়াই নট এই সাউথ এশিয়া? আমরা তো অনেক অনেক বছর আগে থেকেই তো আমাদের হিস্টোরিক্যাল একটা বন্ডিং আছে, তো সেই জন্য আমরা কেন পারবো না? তো আমরা সাউথ এশিয়ার সমস্ত দেশের কাছেই সবাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার তো অবশ্যই গুরুত্ব আছে, যেহেতু আমাদের ওদের সাথে আমাদের রিভার, আমি বারবার বলছি, লিঙ্গুইস্টিক হিস্টোরিক্যাল আমাদের কানেকশন আছে। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। তার মানে দেখুন, সার্কের যে আইন কানুন, আমি যতদূর জানি যে প্রত্যেকটা দেশকে উপস্থিত থাকতে হবে সার্কের বৈঠকে, তবেই তো সার্কের বৈঠক ফলপ্রসূ হয়। সেক্ষেত্রে বহু ক্ষেত্রে ভারত এবং ইসলামাবাদের সম্পর্ক যেহেতু অনেকটা মসৃণ নয়, সেক্ষেত্রে ইসলামাবাদ বা নয়াদিল্লি, আপনারা কার হাত বেশি করে ধরতে চাইছেন? আপনি ফ্রান্স আর জার্মানির মধ্যে অ্যানিমোসিটির হিস্ট্রি পড়েছেন, আমি ভালো পড়া আছে, ওরা কত কত যুদ্ধ করেছে দেখেছেন। হ্যাঁ, তো ওরা যদি বন্ধুত্ব হতে পারে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কেন হবে না, বা পুরো সাউথ এশিয়া জুড়ে কেন হবে না? শফিকুল সাহেব, অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব, যে সরাসরি যেহেতু আপনাকে পাই, সরাসরি আপনার Please। কথা, আপনার কথা এদেশের মানুষ শুনতে পাবেন, এবং বাংলাদেশের যে বক্তব্য তা এদেশের মানুষও সরাসরি পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।